স্বাধীনতা আন্দোলনের রক্তজরা দিনগুলোতে আমাদের শুধু বর্তমান ভারতবর্ষ না, এই অবিভক্ত ভারতবর্ষ, এই ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যিনি পথ দেখিয়েছেন এবং স্বাধীনতা অর্জনের পরেও যতদিন তিনি বেঁচে ছিলেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলনকে, স্বাধীনতার স্বপ্নকে, আমাদের দেশকে সমস্ত দিক থেকে আরও সমৃদ্ধ শক্তিশালী করার জন্য তার সারাটা জীবন যিনি বিলিয়ে দিয়ে গেছেন, সেই লক্ষ্মী স্বামীনাথন তথা লক্ষ্মী সাইগলের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের দিনে তার 12তম প্রয়াণ বার্ষিকীতে বা 13তম প্রয়াণ দিবসে শুধু এই দেশের নারীদের জন্য না, এই দেশের আজকের 140 কোটি মানুষের কাছে লক্ষ্মী সাইগলের জীবন এই দেশকে কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের সেই স্বপ্নকে আমরা সাকার করব, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, সেদিক থেকে তার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি ঘটনা এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক, আমাদেরকে উৎসাহিত করে, উদযাপিত করে। আপনারা জানেন কমরেড লক্ষ্মী সাইগল, ক্যাপ্টেন সাইগলের সাথে, এই প্রেম সাইগলের সাথে বিয়ে হওয়ার আগে তার টাইটেল ছিল লক্ষ্মী স্বামীনাথন। তিনি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কন্যা। সেই সময়েতে তিনি MBBS পাশ করেছেন, ডাক্তারি পাশ করেছেন। সেই সময়েতে নারী কেন, আমাদের ভারতীয়দের মধ্যে পুরুষ ডাক্তার সেই সংখ্যায় হাতে গোনা কজন ছিলেন। সেই সময়েতে নারী বা পুরুষ একজন ডাক্তার তিনি যদি সুখে স্বাচ্ছন্দ্যে নিজের এবং পরিবারকে নিয়ে থাকতে চাইতেন, কত স্বচ্ছন্দে, কত নিরাপদে তার জীবনকে তিনি কাটাতে পারতেন। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে নির্যাতন, সারা দেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদের তার অত্যাচারে মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেরকম একটা আবহে তিনি তার ব্যক্তি স্বাচ্ছন্দ্য, পারিবারিক স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এটাকে বড় করে দেখেননি। তিনি সেই চিন্তাভাবনাকে ত্যাগ করে নেতাজি সুভাষচন্দ্র বোসের তার আহ্বানে যে আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল বিদেশের মাটিতে, সেখানে গিয়ে সেই আজাদ হিন্দ ফৌজে তিনি যোগদান করেন এবং সে ফৌজকে, সে বাহিনীকে শুধু একটা স্বাধীনতা সংগ্রামীর একটা বাহিনী না,
আগামী ভারতবর্ষকে স্বাধীনতা লাভের পর কি ভিত্তির উপরে, কি ভাবনার উপরে এই ভারতবর্ষকে গড়তে হবে, সেই বাহিনীর শৃঙ্খলা তৈরি করার মধ্য দিয়েও নেতাজি সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ, তার প্রেরণা নিয়ে সে বাহিনীকে গড়ে তুলেছিলেন। আপনারা জানেন, সে আজাদ হিন্দ ফৌজের যারা প্রথম সারির যারা কমান্ডাররা, তারা কেউ ছিলেন হিন্দু, কেউ ছিলেন মুসলমান, কেউ ছিলেন শেখ। তার স্বামী প্রেম সাইগল তিনিও এরকম ওই উত্তর ভারতের একজন সেনানী ছিলেন। এইভাবে এই বাহিনীকে সত্যিকারের একটা দেশপ্রেমিক, সত্যিকারের এই ভারতকে শক্তিশালী করতে গেলে পরে শুধু স্বাধীনতার আন্দোলন না, স্বাধীনোত্তর ভারতবর্ষেও দেশকে কি ধরনের নেতৃত্বের হাত ধরে, কি চেতনায় পরিচালিত করতে হবে, তিনি তার সেই মেধা, তার ইচ্ছা শক্তি, তার ক্ষমতা এবং তার ত্যাগ তিতিক্ষা সব দিক দিয়ে তিনি দেখিয়েছেন। তার জন্মদিনে আপনারা 5টা দাবিতে, তার প্রয়াণ দিবসে আজকে আপনারা 5টা দাবিতে আজকে এখানে গণধর্ণা বসছেন। আপনাদের দাবির প্রতি, গণতান্ত্রিক আন্দোলনের একজন সৈনিক হিসাবে এবং আমি যে পার্টির প্রতিনিধিত্ব করি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে, এবং সার্বিকভাবে এ রাজ্যের 40 লক্ষ মানুষ, 40 লক্ষ গণতন্ত্র প্রিয় শান্তিকে মানুষের তরফ থেকে আমি হার্দিকভাবে সমর্থন করি। আপনাদের দাবি সনদের ভেতরে আসার আগে আমি আজকে দেশের প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই। আমাদের দেশের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি, তার নেতা, যিনি বিগত লোকসভা নির্বাচনে অসংখ্য প্রতারণা, লোক ঠকানো, জুৎচুরি এবং নানা ধরনের অনৈতিকতার মধ্য দিয়ে আবার ক্ষমতায় বসেছেন এবং আপনারা দেখেছেন গেল নির্বাচনে প্রাক্কালে কিভাবে কমরেড লক্ষ্মী সাইগল এবং এরকম আরো বহু স্বাধীনতার সংগ্রামীদের তাদের স্বপ্ন, তাদের ত্যাগ, তাদের কুরবানি, তার ফসল যে ভারতের সংবিধান, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, এটাকে ভেঙে চড়ে তছনছ করে তথাকথিত হিন্দু রাষ্ট্রের নামে, তথাকথিত তাদের সেই সবকা সাথ সবকা বিকাশের নামে এই দেশকে কোথায় ঠেলে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এদেশের জাগ্রত জনতা তাদের হাজারো চেষ্টার মধ্য দিয়েও তাদের স্বপ্নকে বাস্তবিত হতে দেয়নি। সেই আপকি বার 400 পারের যে আকাঙ্ক্ষা, ভারতীয় জনতা পার্টি এককভাবেই
370টা আসন দখল করে বর্তমান সংবিধানকে বদলে দেওয়ার যে তাদের আস্ফালন, এটাকে ঠেকিয়ে দিয়েছে। এবং এই অনৈতিকতা যদি তারা অবলম্বন না করতে পারতেন, ভারতের নপুংসক নির্বাচন কমিশনকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, হাজার হাজার কালো টাকা ব্যবহার করে আজকে নরেন্দ্র মোদীর তৃতীয়বার এই প্রধানমন্ত্রী পদে বসার স্বাদ আজকে মেটার কথা না। আজকে পার্লামেন্টে নির্মলা সীতারামনের বাজেট পেশ করার কথা না, হয়তো আর অন্য কেউ আজকে বাজেট পেশ করতেন। যাই হোক, এগুলো সেই সমস্ত বিস্তারিত আমি এখানে আনছি না। আমি যে কথাটা এখানে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি এবং তার পেছনে যে শক্তিটা কাজ করে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, তারা এই দেশের মানুষকে বোঝাতে চায় এরা হলো বিকাশের সবচেয়ে বড় পূজারী। তারা হলেন এই দেশের নাগরিকদের, সাধারণ মানুষের সবচেয়ে কাছের বন্ধু। তারা হলেন এই দেশের নারীদের, যারা জনসংখ্যার অর্ধেক সারা পৃথিবীতেও, যে কোনো দেশেও, যে কোনো পরিবারেও তাদের সবচেয়ে পরম বন্ধু। এবং এই নারীদের ঠকানোর জন্য নারীদেরকে আরএসএস মনুষ্য পর্যায়ে বিবেচনা করে না। আরএসএস এর ভাষায় সাভারকার বা ওই গোলওয়ারকার, যাদের কথা তারা প্রচার করে, তাদের লেখা বইপত্রগুলোতে তারা যে সমস্ত তত্ত্ব আওড়ে গেছেন, যেগুলো আজকে অন্ধভক্তদের মাধ্যমে ছড়ানোর চেষ্টা হচ্ছে, সেখানে কোথাও নারীদের প্রতি বিন্দুমাত্র সম্মান, বিন্দুমাত্র মর্যাদা, পরিবারে বা সমাজে তাদের কোনো গুরুত্বের কথা তারা স্বীকার করেন না। এটা আমার কথা নয়, তাদেরই লেখা বই। সেই বইগুলো তারা এখনো বাতিল করেননি বা তার জন্য দুঃখ প্রকাশ করেননি। তাদেরই বসংবদরা আজকে বলছে যে ওই মেয়েদের শিক্ষা নিয়ে তারা বেটি বাঁচাও, বেটি পড়াও। তারপর গেল নির্বাচনের বছরখানেক আগে সেখানে আইনসভাতে 1/3 আসন নারীদের জন্য সংরক্ষিত রাখার জন্য বিল পাশ করে, এবং এই ত্রিপুরাজ্য সহ সারা দেশেই তাদের বৈতরণী পার হওয়ার জন্য, তাদের কায়েমি স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য আমাদের রাজ্যেও ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, জীবিকা মিশনের মাধ্যমে কিছু মহিলাকে বোকা বানিয়ে যাচ্ছে, কোটিপতি দিদি ইত্যাদি নাম বানানোর নামে। কিন্তু গেল নির্বাচনে আমরা কি দেখি? সপ্তদশ লোকসভাতে 543 জন সাংসদের মধ্যে মহিলা সাংসদ ছিলেন 78 জন। মহিলাদের যদি তারা এতই গুরুত্ব দিতেন, তাহলে সে 78 তার 3 গুণ বা 4 গুণ না হলেও অন্তত 100 জন হতো। কিন্তু এবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে এই মহিলাদের সংখ্যা নেমে 78 থেকে 74 হয়েছে, 4 জন কমে গেছে। এ হলো
ভারতীয় জনতা পার্টি আরএসএস এর মহিলা প্রেম, নারীদের প্রতি তাদের সম্মান, এবং আজকে যদি আমরা দেখি আমাদের দেশের আর্থ সামাজিক কাঠামোর বিচারে যে সমস্ত ক্ষেত্রেতে নারীরা সরাসরিভাবে যুক্ত, সম্পৃক্ত, শিক্ষা, স্বাস্থ্য, সন্তান জন্ম দেওয়া, সন্তান লালন পালন করা এবং নারীদের সম্ভ্রম, সমস্ত ক্ষেত্রেতে সারা পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের তুলনায় আমাদের দেশের নারীদের চিত্র করুণ থেকে করুণতম হচ্ছে এই মোদীর শাসনে। কিন্তু বেটি বাঁচাও, বেটি স্লোগান, এই বেটি পড়াও, এই স্লোগানে লাখপতি কোটিপতি দিদি বানানোর নামে কখনো কখনো নারীদেরকে বীরাঙ্গনা দেবী হিসাবে প্রচার করে তাদের কায়েমে স্বার্থ লাভের জন্য সেই চেষ্টা, সেই প্রচারে কোনো সেই খামতি সেখানে নেই। কর্মসংস্থানের ক্ষেত্রে দেখা গেছে আমাদের দেশে নারী এবং পুরুষ তাদের মধ্যে ক্রমশ কর্মহীনতা বাড়ছে। একই ধরনের কাজ করার মধ্যে মজুরির অসমতা বাড়ছে, কিন্তু সেই ক্ষেত্রেতে সবার ক্ষেত্রে তো আছেই, নারীদের ক্ষেত্রেতে এটা আরো করুণ। ভারতবর্ষের সরকার এই সমস্ত তথ্য বেরিয়ে আসবে জনগণের সামনে, আমজনতা জানবে। সে কারণে আমাদের দেশের সরকার যে সমস্ত তথ্য সংগ্রহ করবে, তা বিশ্লেষণ করে তার এই রিপোর্ট দেবে, এই সমস্ত দপ্তর বা এজেন্সিগুলো যেগুলো পরিসংখ্যান দেবে, এই সমস্ত এজেন্সি বন্ধ করে দিয়েছে, সমস্ত দপ্তরগুলোকে তার দরজা বন্ধ করে দিয়েছে। শুধু একটা জায়গা থেকে এই সমস্ত তথ্য বেরোবে, নীতি আয়োগ, প্রধানমন্ত্রীর দপ্তরে একটা শাখা। সে দপ্তর কোন ধরনের বাস্তবতা বা কোন ধরনের ভিত্তিকে অনুসরণ না করে অবৈজ্ঞানিকভাবে শুধু নারী সংক্রান্ত না, সমস্ত ধরনের তথ্য জালিয়াতি করে এই দেশের মানুষকে আজকে বোকা বানিয়ে যাচ্ছে। তো স্বাভাবিক, দেশ যখন এরকম একটা সরকারের দ্বারা পরিচালিত হয়, দেশ যখন এরকম নীতির দ্বারা পরিচালিত হয়, সবাই সেই ক্ষতির সম্মুখীন হন। কিন্তু তার মধ্যেও যারা সবচেয়ে দুর্বল সমাজের মধ্যে, নাজুক, তাদের যে ক্ষতির পরিমাণ এটা অনেক অনেক বেশি হয়। এই দেশের নারীরা, এই দেশের তপশিলীরা, এই দেশের তপশিল উপজাতিরা, এই দেশের সংখ্যালঘুরা এবং অন্যান্য পশ্চাৎপদরা সরকারের এই স্বেচ্ছাচারিতার কারণে আজকে খুবই ক্ষতিগ্রস্ত। তো সেই সরকার আজকে আপনারা যে দাবিগুলো তুলে আজকে এখানে এই অনুষ্ঠান করছেন, কর্মসূচি করছেন, কেন তারা সেদিকে নজর দেবে? আপনারা দাবি তুলেছেন শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, শুধু সারা দেশের ক্ষেত্রেতে না, নিট বা নেট না, বা এরকম সর্বভারতীয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যে সমস্ত পরীক্ষা হয় সেই ক্ষেত্রেতে না, বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে। সেই ক্যান্সার
আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় শুধু ক্যান্সারের উপসর্গ না, ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্রনিক ক্যান্সার। এখানে একটা বেসরকারি মেডিকেল কলেজ, যারা গরু চুরি আরো নানা ধরনের অসাধুতা অবলম্বন করে, যারা অর্থ আত্মসাৎ করে সিবিআই ইডির জালে পড়ে আছে, অন্য একটা রাজ্যে সেই সংস্থার বিরুদ্ধে এ রাজ্যে যারা শাসক দল তাদেরই নেতারা এর বিরুদ্ধে যারা আন্দোলন করেন, সেই টাকা ত্রিপুরা রাজ্যে খাটছে। আর তাদেরকে অবৈধ সুযোগ দিতে গিয়ে এই ত্রিপুরা রাজ্যের এখানকার প্রাচীনতম অন্যতম ঐতিহ্যের বহনকারী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এটাকে এদের হাতে তুলে দেওয়া হয়েছে। তড়িঘড়ি ভারতবর্ষের স্বাস্থ্য মন্ত্রক যে সংস্থার বিরুদ্ধে তাদের দলেরই অভিযোগ, এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত 1 মাস ধরে বিভিন্ন অংশে মানুষের তরফ থেকে এত আওয়াজ উঠেছে, এগুলোতে কর্ণপাত করে তড়িঘড়ি কেন্দ্রীয় সরকার সেই কলেজকে অনুমোদন দিয়ে দেয়। তো বুঝতে পারেন দুর্নীতি, নৈরাজ্য কোন জায়গায়। অসাধু ব্যবসায়ীদের হাতে সমস্ত শিক্ষা ব্যবস্থা তুলে দাও, মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, স্কুল হোক। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যতদিন ছিল বা সরকার যাওয়ার পর থেকে শুধু শিক্ষা দপ্তরে প্রায় 25,000 শিক্ষক শিক্ষিকা হয় অবসর হয়ে গেছেন বা অন্য কারণে তাদের চাকরি বিচ্যুতি হয়েছে। 25,000 শিক্ষক শিক্ষিকা নেই। কিভাবে চলে? জনসংখ্যা বাড়ছে না কমছে? ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে না কমছে? যেখানে আরো বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে, আরো স্কুল করতে হবে, এই সরকারের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার জন্য কোনো ভ্রুক্ষেপ নেই। নতুন স্কুল নির্মাণ খোলার কোনো ভ্রুক্ষেপ নেই, উল্টো চলতি স্কুল বন্ধ করে দিচ্ছে। কাজেই শুধু নৈরাজ্য বললে ভুল হবে। নৈরাজ্য মানে হলো কালো টাকা বানানোর তার প্রক্রিয়া, কিন্তু নৈরাজ্যের পাশাপাশি আমাদের দেশের জনগণের, আমাদের দেশের নতুন প্রজন্মের শিক্ষা পাওয়ার অধিকার, সে অধিকার থেকেই এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এবং রাজ্যেও ডাক্তার মানিক সাহার সরকার এটাকে টাকা বানানোর মেশিন, আর এই রাজ্যের নতুন প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়ার একটা কর্মসূচি হিসাবে তারা এটাকে ব্যবহার করছে। তার সাথে কাজ খাদ্য, দুটি নির্বাচন পরপর হচ্ছে বলে আগরতলা শহরে আমাদের দৃশ্য দূষণটা একটু কম হচ্ছে, নতুবা লোকসভা বা পঞ্চায়েত নির্বাচন যদি না চলতো এখন অসংখ্য পোস্টারে 6 লাখ থাকতো। 1 নম্বর সুশাসন, 2 নম্বর সুশাসন, আরো কত কি। এই রাজ্য নাকি মডেল হয়ে যাচ্ছে উন্নয়নে, বিকাশে। গত 6 বছরে ত্রিপুরা রাজ্য একেবারে চাঁদের কাছাকাছি চলে গেছে এই প্রচার।
এই সবগুলো বলার সুযোগ নেই বা সময় নেই, আপনাদের অন্য বক্তারা বলবেন। আমি শুধু একটু রেফারেন্স দিতে চাই। নিশ্চয়ই আপনারা যারা এখানে এসছেন বা যারা আমার বক্তব্য শুনছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের রাজ্যের 23টি মহকুমার মধ্যে একটি মহকুমা গন্ডাছড়া, বা এটাকে এখন নতুন নামকরণ হয়েছে গন্ডাতুইশা ককবরকে। সেখানে গত 7 তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে 12-13 জুলাই প্রায় 2 দিন সেখানে কোনো আইন ছিল না, শৃঙ্খলা ছিল না, কোনো শাসন ছিল না। একটা তরতাজা নিরীহ যুবক অকালে তার প্রাণ ঝরে গেছে, তার মায়ের কোল খালি হয়েছে, আর এটাকে কেন্দ্র করে প্রায় 200 পরিবার সর্বশান্ত হয়ে গেছেন। তাদের ভারী ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের দোকানপাট লুটপাট শুধু না, একেবারে পুরো ছাই করে দেওয়া হয়েছে। গাড়ি, অটো, মোটরসাইকেল তার শ্মশানে পরিণত করা হয়েছে। গত 12 তারিখ থেকে আজ পর্যন্ত এখনো গন্ডাতুইশা স্বাভাবিক হয়নি। যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো হয়েছিলেই। গন্ডাতুইশা মহকুমার আরো প্রায় লক্ষাধিক মানুষ, বাজার বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, স্কুল বন্ধ, হাসপাতালও প্রায় অচল। প্রতিনিয়ত প্রতিটা রাত তাদের কাটাতে হয়েছে ভয়ে। কারণটা কি? কারণ এই সরকার গত 2023-এ ত্রিপুরামথার সে গোপন প্রেমের পর সেই পথ ধরে এখানে যে বিজেপির সরকার তৈরি হয়েছে সংখ্যালঘু ভোট নিয়ে, এই ত্রিপুরা রাজ্যের মানুষের রায় তারা সেখান থেকে শিখতে চান না। কোনো কাজ নেই, কোনো খাদ্য নেই, ছিটে ফুটা যে কোনো দপ্তরের যাই বরাদ্দ আসে, রেগা হোক বা 12, তার সাথে পিডব্লিউডি হোক বা এগ্রিকালচার বা হর্টিকালচার, সব জায়গাতে এখন সিন্ডিকেট, নেগোসিয়েশন। মুষ্টিমেয় কিছু লোক ওই সচিবালয় থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অবধি অল্প কিছু লোকের হাতে, যারা সংবিধান বহির্ভূত, তারা নির্বাচিতও না, কেউ তারা মণ্ডলের সদস্য, কেউ মোর্চার সদস্য, কেউ শক্তি কেন্দ্রের সদস্য, তারাই দাপট দেখায় পঞ্চায়েতে, তারাই দাপট দেখায় মহাকরণে, তারাই দাপট দেখায় পিডব্লিউডি হোক বা এগ্রিকালচার সমস্ত ক্ষেত্রেতে। এই রাজ্যের কি ছাত্র, কি যুবক, কি কৃষক, কি ক্ষেতমজুর, কি জমিয়া, এদের সমস্ত অধিকার আজকে লুণ্ঠিত। তার মধ্যে গন্ডাছড়া বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে সারা ত্রিপুরার সাথে গন্ডাছড়াকে সাজিয়ে তোলার আপ্রাণ চেষ্টা হয়েছিল এবং অনেক এগিয়েও ছিল। আরো এগোতে পারত যদি সন্ত্রাসবাদ না থাকত। কিন্তু এই সরকারের 6 বছরে সমস্ত স্তব্ধ, গণতান্ত্রিক কার্যকলাপ সব বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়ের মানুষ প্রায় বুভুক্ষ, অনাহার, অর্ধাহার, নিত্য নৈমিত্তিক ঘটনা, সন্তান বিক্রি, রেশন কার্ড বন্ধক। শুধু তা নয়, গন্ডাছড়া সহ ধলাই জেলার অন্য মহকুমা থেকেও আন্তর্জাতিক সীমানা, সেখানে যে কাঁটা তার আছে, কাঁটা তারের বেড়া ছেড়ে
আমাদের রাজ্যের মানুষ পেটের তাগিদে ওই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে গিয়ে সেখানে গন্ধকি এবং অন্যান্য ঔষধি গাছ আহরণ করে কোনো রকম দুবেলা খাওয়ার ব্যবস্থা করতে হয়েছে, যা 25 বছর আমরা কখনো শুনিনি, কখনো হয়নি। গত ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের পর এই 2023 সালে রেগা থেকে কোনো কাজ নেই। এখন পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে তাদের পক্ষে প্রভাবিত করার জন্য, তাদের পক্ষে লোক জমায়েত করার জন্য এখন কিছু কিছু কাজ হচ্ছে এডিসিতে এবং নন এডিসিতে, উভয় জায়গাতেই। কিন্তু এতে কি অভাব বন্ধ হয়? প্রচন্ড অভাব সেই কন্দাছড়া, ছাউমনু, গঙ্গানগর, রৈশাবাড়ি এসব এলাকাগুলোতে। আর সেখানে আরো কামাই করতে হবে। তাহলে কি পথ অবলম্বন করতে হবে? ত্রিপুরার যে এখন নতুন সংস্কৃতি, আগরতলাতে দুর্গা পূজা হলে পরে কার্নিভাল, শনি পূজাতেও কদিন পরে কার্নিভাল হবে। আর গ্রামগুলোতে আনন্দ মেলা, মানুষের পেটে ভাত নাই, আনন্দ মেলা। কার আনন্দ মেলা? শাসক দলের চুনোপুটিদের আনন্দ মেলা, লুটপাটের রাস্তা খোঁজার জন্য আনন্দ মেলা। আর অসাধু কিছু পুলিশ অফিসার, অসাধু কিছু আরো প্রশাসনের আধিকারিক 1 মাসের উপর ধরে সেখানে আনন্দ মেলা চলছে। সে আনন্দ মেলা কি? সন্ধ্যা হলেই প্রকাশ্যে মদ, মাংস, জুয়া, গাঁজা, ভাং, ইয়াবা সব চলছে। শুধু থানাকে কিছু কমিশন দিলে হয়, প্রশাসনের আধিকারিককে কিছু কমিশন দিলে হয়, সাথে তো শাসক দলের নেতা পোতারা আছেনই। আগে শুধু বিজেপি ছিল, সাথে এখন তিপ্রামথা, একেবারে সোনাই সোহাগা। এটা শুধু গন্ডাছড়া না, গোটা ত্রিপুরাজ্যে চলছে। সেই আনন্দ মেলাতে প্রায় প্রতিদিন কোনো মায়ের কান্না, কোনো বোনের কান্না, কোনো ভাইয়ের কান্না, মাদকাসক্ত হয়ে মারামারি, ছিনতাই, এগুলো চলছিল। আর তা থেকে পরিণতি হলো সেই 7ই জুলাইয়ের অন্ধকার রাত। এটাকে কেন্দ্র করে একজন নিরীহ যুবকের মৃত্যু, তারপর 12-13 জুলাই আরো বেশি অন্ধকারতম রাজত্ব। পত্রপত্রিকায় দেখেছেন, আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা বিরোধী দল হলেও এই রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতি আমাদের দায় আছে, দায়িত্ব আছে। এই যুবকটার মৃত্যুর পর থেকেই আমরা বারবার প্রশাসনকে বলছিলাম, যা ক্ষতি হয়েছে তো হয়েছেই, তা থেকে যাতে আর কোনো ধরনের মারাত্মক ক্ষতি না হয়, বিস্তৃতি লাভ না করে ব্যবস্থা নিন। দুপুর থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমরা বলছি, 12 তারিখ রাত 2টো অবধি প্রায় আমরা জেগে খোঁজখবর নিচ্ছি। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার সহ কখনো মুখ্যমন্ত্রীকে ফোন, কখনো ডিজিকে ফোন, কখনো জেলা শাসককে, কখনো এসপিকে, কিন্তু সরকার নির্লিপ্ত, কুম্ভকর্ণের ঘুমে তারা আচ্ছন্ন। যা ক্ষতি হওয়ার হয়ে গেল। তারপরও আমরা প্রতিদিন খবর রাখছি, প্রশাসনকে বলছি, ঠিক আছে আপনারা, এখন তো উত্তেজনা মুহূর্ত, আপনারা সামলান, আমরাও দেখতে আসব
টাকা পয়সায় সাহায্য করতে না পারলেও অন্তত পাশে গিয়ে দাঁড়াতে পারলে পরে সন্তানহারা মাকে যদি একটু প্রবোধ দিতে পারি, আমরা ঘরহারা পরিবারের পাশে দাঁড়াতে পারে, তারা অসহায়ত্ব বোধ করবেন না। জেলা শাসক বলছেন স্যার 2 দিন বাদে আসুন। এইভাবে কথা বলে আমরা গতকাল গেলাম। আমি বিস্তারিত বলছি না, আজকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, পত্রিকাতে। এখন পঞ্চায়েত নির্বাচন চলছে। এই গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। 65% আসনে ভারতীয় জনতা পার্টি ডাকাতি করে বিরোধী দলের লোকদেরকে প্রার্থীপদ জমা দিতে দেয়নি। আপনারা সেদিন দেখেছেন ডুকলিতে দুপুর 1:45 নিশ্চয়ই রাত্র না, অন্ধকার না, দিনের বেলা দুপুর 1:45 নিশ্চয়ই কাউকে টর্চ লাইট জ্বালিয়ে হাঁটতে হয় না, ল্যাম্প নিয়ে হাঁটতে হয় না। প্রশাসনকে বারে বারে জানিয়ে ভারতবর্ষের স্বাধীন নাগরিক একটা রাজনৈতিক দল একটা নির্বাচনে প্রার্থীপদ জমা দেবে, এর আগে নমিনেশন পেপার আনতে গিয়ে আমাদের প্রাক্তন বিধায়কের উপরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গাতে, শুধু ডুকলি না। সেদিন আপনাদের অনেকে ছিলেন, সেদিন অনেকে হয়তো প্রার্থী হতে চেয়েছিলেন আপনারা। কি হলো? পুলিশের অভাব নেই। কত রঙের পুলিশ, সিআরপিএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ, বিএসএফ, সংখ্যাও কম ছিল না। কিন্তু ডাক্তার মানিক সাহার দেবতুল্য কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির দেবতুল্য এদের কর্মকর্তারা লাঠি উঁচিয়ে সারা রাত ধরে যে মদ খেয়েছে সেই মদের খালি বোতল নিয়ে, ইট পাটকেল নিয়ে রাজপথের উপর আক্রমণ। পুলিশ তাদের উপরে একটা ফুলের টুকরি দিতে পারে না। সাধারণ পুলিশ, টিএসআর জওয়ানরা এগিয়ে এদেরকে বিরত হওয়ার চেষ্টা করেছে। আর কয়েকজন বীরপুঙ্গ অফিসার ছিল যারা তাদের রাষ্ট্র দায়িত্ব পালন করতে গেছেন, তাদেরকে বিরত করে পালিয়ে গেছেন। এই পলায়ন সেদিন ওই ডুকলির এসডিপিউর না, এই পলায়ন আমতলী থানার ওসির না, এই পলায়ন ডাক্তার মানিক সাহা, বিপ্লব কুমার দেবদের। যে বিপ্লব কুমার দেব মাত্র 1.5 মাস আগে লোকসভা নির্বাচনে 72% ভোট পেয়ে নাকি রেকর্ড করেছেন, সে রেকর্ডদারি পার্টি পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পায়। কাজেই দিন দুপুরটাকেও তারা অন্ধকার বানিয়ে আমাদের সংবিধান এবং গণতন্ত্রের উপরে বলাৎকার করেছে। এই হল আজকে রাজ্যের স্থিতি। কাজে সেই সরকার আপনারা যে দাবিগুলো এনেছেন, রেগাতে আরো কাজ চাই, অঙ্গনওয়াড়ি কর্মী যারা তাদের মজুরি বৃদ্ধি চাই, যারা অবসর গ্রহণ করেছেন তাদের গ্র্যাচুইটি কোর্ট বলেছে তাদের গ্র্যাচুইটি দিতে হবে, তালবাহানা করছে। জুট মিলের কর্মচারীরাও এরকম ভাবে সুপ্রিম কোর্টে কেস জিতেছে, তাদের দাবি মানছে না। কাজেই এই সরকার তাদের কাছে কোনো অনুনয় বিনয় কাজ করবে। এই সরকার সংবিধান মানে না, আইন কানুন মানে না, ব্যক্তি স্বাধীনতা মানে না, মানুষের মৌলিক অধিকার মানে না।
গতকাল আমরা যেতে চেয়েছিলাম গন্ডাছড়া, যারা আগরতলা শহরে দিন দুপুরে গুন্ডাদের আটকাতে পারে না, আর সেই পুলিশকে দিয়ে আমাদের পথ রোধ করে দাঁড়ায়, তখন তাদের পুলিশের অভাব নেই, তাদের হুকুমের কোনো অভাব নেই। এ হলো অবস্থা। কাজে সেই সরকারের হাতে এ রাজ্যের আইন শৃঙ্খলা, নারীদের নিরাপত্তা, শুধু শিক্ষা, স্বাস্থ্য বা কাজ না, সাধারণ আইন শাসন, ল অ্যান্ড অর্ডার, নারীদের সম্ভ্রম, নারীদের নিরাপত্তা, এটা থাকবে, এটা কোনোদিন আশা করা যায় না। কাজে আপনাদের কাছে আবেদন থাকবে, এই ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক শক্তির কাছে আবেদন থাকবে, মনে রাখতে হবে গুন্ডা শক্তি আর প্রশাসনের অপশক্তিকে ব্যবহার করে তারা কোনো নির্বাচন, কোনো কর্মসূচিতে জিততে পারলেও এটা কিন্তু আসল জিত না, এটা গৌরবজনক জিত না, এটা হলো চরম লজ্জার জয়। আর আজকে যে ধরনের ব্যবহার করছে পঞ্চায়েতগুলোতে রিগিং টিগিং করে, এটা কাপুরুষতার পরিচয়, শক্তির পরিচয় না। এই শক্তিগুলো পৃথিবীর কোন দেশে, কোন কালে, কোন প্রান্তে তারা অনন্তকাল ক্ষমতায় থাকতে পারে না। আপনারা দেখেছেন কদিন আগে ফ্রান্সে, সেখানে নয়া ফেসিবাদ, ফ্রান্সের বর্তমান যে প্রেসিডেন্ট, সেখানকার বুর্জোয়া দল, তার মদতে নয়া ফেসিবাদী একটা দল ফ্রান্সকে দখল করার জন্য নির্বাচন চেষ্টা করেছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে ফ্রান্সের যারা গণতন্ত্রপ্রেমী, শান্তিকামী, বুদ্ধিজীবী, খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মী রাস্তায় নামলো। এক সপ্তাহের মধ্যে ফ্রান্সের আকাশের রং পরিবর্তন হয়ে গেল। সেখানে কমিউনিস্টরা, বামপন্থীরা সর্ববৃহৎ দল হিসাবে ফ্রান্সের নির্বাচনে তারা হয়ে এসেছেন। তাদেরকে ঠেকানোর চেষ্টা হচ্ছে সরকার তুলে না করতে, কিন্তু পারবে না। কাজে আমাদের দেশেও নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই রাজ্যের মধ্যে ডাক্তার মানিক সাহা, বিপ্লব দেবরা হয়তো সাময়িক 2-4টা নির্বাচন এরকম গুন্ডা, কালো টাকা, প্রশাসন দিয়ে জিতবে, কিন্তু এই জয় নৈতিক না, এই জয় মানুষের জয় না, এই জয় কখনোই অনন্তকাল চলবে না, মানুষের সাথে কথা বলবে। আজ আপনাদের ধন্যবাদ, অভিনন্দন। একজন স্বাধীনতা সংগ্রামী এবং ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করার জন্য ব্যক্তি জীবনেও সেই শিক্ষাকে জনগণের সামনে তুলে ধরে, যিনি এই দেশকে, আমাদের আত্মাকে সমৃদ্ধ করেছেন, তার প্রয়াণ দিবসে আজকে আপনারা এই কর্মসূচি নিয়েছেন। আগামী দিন আরো বৃহত্তর অংশ জনগণের মধ্যে গিয়ে এ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক, শান্তিকামী এবং উন্নয়নকামী শক্তিকে সামিল করার মধ্য দিয়ে শুধু নারীদের বা নারী সমিতির না, গোটা দেশকে, রাজ্যকে বাঁচানোর জন্য আপনাদের সংগ্রামকে, লড়াইকে আরো সংহত করুন, মজবুত করুন। আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক শক্তি আপনাদের পাশে আছি। আগামী দিন শান্তিকামী, গণতন্ত্রকামী, ধর্মনিরপেক্ষ শক্তি এবং বহুত্ববাদ আমাদের দেশের যে প্রাণ, সেটাই শেষ কথা বলবে। তার পক্ষে আরো যোদ্ধার আন্দোলন চালিয়ে যাবেন এই আহ্বান রেখে আবারও
আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে আমার কিছু ভাবনা চিন্তা বা বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। খুলুমখা। কমরেড লক্ষ্মী সাইগল, তার স্মৃতি অমর রয়। অসংখ্য ধন্যবাদ বিরোধী দল নেতাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সবাই মিলে আওয়াজ তুলুন, ভারত গণতান্ত্রিক নারী সমিতি দিচ্ছে রাত, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দিচ্ছে রাত। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বেসরকারীকরণ বন্ধ করো, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বেসরকারীকরণ বন্ধ করো। স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না, স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না। খাদ্যের অভাব নিরসনে সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বস্তরের জনগণ এগিয়ে আসুন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবিলম্বে গ্র্যাচুইটি প্রদান করতে হবে। নইলে সংগ্রাম, নইলে সংগ্রাম, এই তো বলি লড়াই 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 চাই, লড়াই 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 চাই। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বেসরকারীকরণ বন্ধ করো, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বেসরকারীকরণ বন্ধ করো। স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেওয়া চলবে না, স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেওয়া চলবে না। রাজখাদ্যের অভাব নিরসনে সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে, রাজখাদ্যের অভাব নিরসনে সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের সর্বস্তরের জনগণ এগিয়ে আসুন। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সকল স্তরের জনগণ এগিয়ে আসুন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবিলম্বে গ্র্যাচুইটি প্রদান করতে হবে। নইলে সংগ্রাম, নইলে সংগ্রাম, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দিচ্ছে রাত, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দিচ্ছে রাত। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দিচ্ছে রাত। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বেসরকারীকরণ বন্ধ করো, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বেসরকারীকরণ বন্ধ করো। স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেওয়া চলবে না, স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া চলবে না, চলবে না। স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া চলবে না, চলবে না। খাদ্যের অভাব নিরসনে সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে, খাদ্যের অভাব নিরসনে সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের সকল স্তরের জন্য